হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা ইতোমধ্যে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশ নিয়ে বেশ কিছু কাজ করেছি, তাই তো? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ে আহ, এক এক বছর এক এক ধরনের লিখিত অংশের প্রশ্ন হয়। যেমন কোনো বছর ভাব সম্প্রসারণ আসছে, কোনো বছর সারাংশ, কোনো বছর অনুবাদ, বা কোনো বছর অনুচ্ছেদ। এই ঘুরে ফিরে এগুলোর মধ্যেই থাকে। তো যে কয়টা টপিক থেকে পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, তার মধ্যে অন্যতম একটা সহজ টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। আমি ব্যক্তিগতভাবে এই টপিকটাকে সহজ এই জন্যই বলি যে আমরা মোটামুটিভাবে সেই ক্লাস 6 বা ক্লাস 7 থেকে কিন্তু ভাব সম্প্রসারণ পড়ে আসছি। এবং আমার মনে হয় যে পরীক্ষায় কমন আসুক বা না আসুক, আমরা মোটামুটিভাবে সবাই লিখতে পারি। তো যেহেতু এটা পরীক্ষায় আসছে এবং আমরা মোটামুটিভাবে সবাই লিখতে পারি, তো আমার কাছে কেন জানি মনে হয় যে এই টপিকটা তুলনামূলকভাবে অনেক সহজ। তো এখন কথা হচ্ছে, অ্যাডমিশন টেস্টে আসলে ভাব সম্প্রসারণ কেমন ধরনের প্রশ্ন হয় এটা একটু জানা প্রয়োজন। আমরা বিগত বছরের কয়েকটা প্রশ্নের নমুনা আজকে দেখব, এবং দেখতে যে একটা জিনিস দেখব যে আমরা সেই স্কুল লাইফ বা কলেজ লাইফে ভাব সম্প্রসারণ যেমন একেবারে একেবারে যা পড়ে যেতাম তাই পেতাম, সাধারণত দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে এই যা পড়ে যেতাম তাই পেতাম এরকম হয় না সাধারণত। কিন্তু তার মানে কিন্তু এই না যে একেবারেই আহ, পারা যায় না বা পারা যাবে না, বা আমার পক্ষে সো টাফ আনসার করা, এইরকমও কিন্তু বিষয়টা না। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ তোমরা এটা ধরে নাও, তোমরা যা পড়েছো ওখান থেকেই কম বেশি আসবে। আর যদি তুমি এখনো পর্যন্ত পড়ে নাও থাকো, তোমার কাছে যে গাইড বই আছে বা যা আছে, তুমি একটু প্র্যাকটিস করে যাও, একটু চোখ বুলিয়ে যাও, দেখা যাবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে ভাব সম্প্রসারণটা পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, এটা যদি কমন নাও আসে, তাও দেখা যাবে যে এটা উত্তর করা সম্ভব। কেন উত্তর করা সম্ভব সেটাও বলি। সাধারণত ভাব সম্প্রসারণ থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে প্রশ্ন হয়, নাম্বার থেকে সর্বোচ্চ 5, অনেক সময় 2.5 বা 2.5 নম্বরও থাকতে দেখা যায়। তো আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 5 নাম্বার। 5 নাম্বারের জন্য নিশ্চয়ই 5 পেজ লেখার প্রয়োজন নেই, সর্বোচ্চ 1 থেকে 1.5 পাতা। অর্থাৎ এই পাতা লিখলে পরের পাতায় যে পুরোটা বা অর্ধেক এটুকু লিখলেই হবে। এর জন্য আসলে বেশি লেখা লাগে না। অনেক ছেলেমেয়ে প্রশ্ন করে যে ভাইয়া 5 নম্বরের জন্য কত পেজ লিখবো, কি লিখবো। আসলে সত্যি কথা বলতে, তুমি যে স্টেজে এখন আছো, এটা এই পেজ গুণে নাম্বার দেওয়ার স্টেজ এটা না। অ্যাডমিশন টেস্টে টিচার আসলে মূলত তোমার লেখার কোয়ালিটিটা দেখে, বানান ঠিকঠাক আছে কিনা, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, জাস্ট এইগুলোই। বুঝতে পারছো? তো চলো তাহলে আমরা বেশি কথা বলবো না, আমরা ভাব সম্প্রসারণের উপর ভিত্তি করে বিগত বছরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলো একটু দেখে আসি। এবং একেবারে শুরুতে একটা কথা বলি ভাই, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কমন আসবে না এটা মোটামুটি সুনিশ্চিত, 100% শিওর থাক। আর যদি দেখো যে কমন এসেছে, তাহলে তো তুমি অনেক 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 লাকি। তবে আমার কেন জানি মনে হয় যে এটা কোনোভাবেই কমন আসার এটা টপিক না। তো যাই হোক, দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে একেবারে সাম্প্রতিক সময় আসা একটা প্রশ্ন, 2022 এবং 23 শিক্ষাবর্ষে। প্রশ্নটা ছিল এরকম যে, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ। অর্থাৎ তুমি যদি একটু অন্যের অভাব, অন্যের কষ্ট, অন্যের সমস্যা একটু চিন্তা করো, তাহলে দেখবা যে তোমার নিজের যে এত অপ্রাপ্তি আছে, নিজের ভিতরে এত কষ্ট আছে যে আমার যদি এই হতো, আমি যদি ওই পেতাম, আমি এই করতাম তাই করতাম, আরো কত কিছু। এই যে নিজের ভিতরে যে একটা অতৃপ্তি বা এই যে একটা না পাওয়ার বেদনা, এটা কিন্তু আসলে অনেকটাই তখন কমে যাবে। তো দেখো, আমার যতটা মনে হয় তোমরা এসএসসি বা এইচএসসি লেভেলে এই ভাব সম্প্রসারণটা কিন্তু তোমরা পড়োনি। পড়লে ভালো, বাট আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টস এটা পড়োনি। এখন কথার কথা, মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে। তো যেহেতু প্রশ্নটা এসেছে, আমাকে তো লিখতে হবে। এবং যেহেতু কোয়ান্টিটিভ প্রশ্ন, আমার মনে হয় যে এখানে নাম্বার ছিল 2.5 অথবা 5.0, অর্থাৎ 2.5 বা 5 নাম্বার ছিল, এরকম কিছু একটা। তো যাই হোক, যাই থাক, তোমাকে তো লিখে আসতে হবে। আর লেখার জন্য তোমাদেরকে আমি ছোট্ট করে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে,
ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবা পুরো ভাব সম্প্রসারণটাকে 3টা ভাবে লেখার জন্য। 3টা ভাগে ভাগ করে লিখবা। প্রথমে মূল ভাব লিখলে, সম্প্রসারিত ভাব লিখলে এবং একেবারে শেষ পর্যায়ে যে তুমি তোমার যে একটা মন্তব্য আছে বা তোমার যে বক্তব্য আছে একেবারেই মূল বক্তব্য বা মূল কথা, তো সেটা তুমি এই পর্যায়ে মনে করে এখানে দিলে মন্তব্য বা মূল বক্তব্য। এই 3টা পয়েন্ট আকারে লিখতে পারো। আর যদি মনে করো যে না আসলে পরীক্ষায় নাম্বার আসছে মাত্র 2.5 বা 2 থেকে 2.5, তো সেক্ষেত্রে এত পয়েন্ট করা লাগবে না, তুমি একেবারে ঢালাও ভাবে লিখে গেলে হবে, একটু ছোট ছোট পার্ট বাই পার্ট করে লিখবা। ঠিক আছে, 3টা পার্ট, জাস্ট 3টা প্যারা করে লিখলা, ছোট্ট প্রথমে 1-2 লাইন, পরে 5-7 লাইন, পরে 2-1 লাইন লিখে শেষ। মানে 2 নম্বরের জন্য আমার মনে হয় যে 8 থেকে 10 লাইন লেখার প্রয়োজন আছে। আর যদি 5 নাম্বার আসে ওই যে বললাম 10 থেকে 15 লাইন লিখলেই হবে। এখন যে কথাটা বলা প্রয়োজন সেটা হচ্ছে, খুবই মনোযোগ দিয়ে শোনো, একবারই বলবো, সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ পরীক্ষায় প্রশ্ন যাই আসুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে লেখার আগে তুমি জাস্ট মনে মনে একটা প্ল্যান করবা যে আসলে আমি কি লিখতে যাচ্ছি। মনে করো যে এই ভাব সম্প্রসারণটা কিন্তু দেখবা এক একজন এক একভাবে লিখবে, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েদের সমস্যা কি জানো, যে তারা লেখে আর ভাবে আর ভাবে আর লেখে, এই লিখতেই করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে যায় এবং শেষ পর্যায়ে যাওয়ার পরে দেখা যায় কি, মানে মনে হয় ইস রে আমি যদি এটা লিখতাম, ইস রে আমি যদি ওইটা লিখতাম, আমি যদি এটা করতাম, আমি যদি ওইটা করতাম, এইরকম একটা কনফিউশন মনের মধ্যে দাগ কাটে। তো এই জন্য আমি সবসময় লিখিত অংশে বলি, ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, আরেকবার শেষবারের মতো বলছি, লেখার আগে সুন্দর করে একটা মাস্টার প্ল্যান মনে মনে সাজায় নিবা এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী সুন্দর করে লিখবা। এবং একটা কথা মনে রাখবা, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যদি তুমি পারো, আমি বলছি না তোমাকে পারতেই হবে, যদি তুমি পারো, তুমি ইংরেজি যদি কোনো কোটেশনস থাকে, মনে করো ভাব সম্প্রসারণের সাথে রিলেটেড, তুমি কোনো একটা কোটেশনস, কোনো কিছু একটা উক্তি, বা তুমি মনে করো যে ওই ভাব সম্প্রসারণের সাথে তুমি কোনো একটা বাংলা ছন্দ এরকম কিছু একটা পারো, যদি ভাব সম্প্রসারণের মধ্যে ছন্দ, উক্তি বা এই ধরনের কোটেশন একটু পারো তাহলে আরো ভালো হয়। আসলে তোমরা তো জানো যে ভালোর শেষ নেই, তাই না? যদি পারো ভালো হয়, আর যদি নিতান্তই দেখো যে না পারতেছি না, আমার পক্ষে অসম্ভব, দরকার নেই। আর আমি সর্বশেষ যে কথাটা বলবো, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিবা সেটা হচ্ছে বানান। কোনোভাবেই ভাব সম্প্রসারণে চেষ্টা করবা বানান ভুল না করা। আর একটা কথা হচ্ছে, ভাব সম্প্রসারণের সবসময় চেষ্টা করবা প্রথমে তুমি যে মূল ভাবটা লিখছো ওই মূল ভাবটা 1 থেকে 2 লাইন লিখবা এবং এই 1 থেকে 2 লাইনের মধ্যে তোমার যে মূল ভাব বা মূল বক্তব্য এটা ফুটায় তোলার চেষ্টা করবে। অর্থাৎ মূল ভাব বা মূল বক্তব্যে এই 1-2 লাইনের মধ্যে পুরো বিষয়টাই তুমি তুলে ধরবা, তারপরে আস্তে আস্তে এটা ব্যাখ্যা করবা। তো আশা করি যে ভাব সম্প্রসারণ নিয়ে আমি যে কথাগুলো বলেছি এটা তোমার কাজে লাগবে। এখন চলো দেখি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট 2021-22 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তো এই যে দেখো এটার দ্বারা কি হলো, এটার দ্বারা যেটা হলো, এটাও কিন্তু কেন জানি মনে হচ্ছে যে তোমরা এসএসসি বা এইচএসসি লেভেলে এটাও কিন্তু ওইভাবে পড়োনি, কিন্তু পড়োনি তার মানে কিন্তু এই না যে এটা উত্তর করা যাবে না। জাস্ট আমি মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করলাম এবং মূল বক্তব্যটা বুঝে জাস্ট একটাই কাজ করব, মূল বক্তব্যটা বুঝে আমি লেখার আগে সুন্দর একটা পরিকল্পনা করব। পরিকল্পনা করে প্রথমে আমি যদি মূল ভাব লিখি ভালো, আর যদি মূল ভাব না লিখি এই যে দেখো জাস্ট 2 লাইনে প্রথমে মূল ভাব আমি লিখে নিলাম। আর যদি মূল ভাব আমার লিখতে ইচ্ছে না করে আমি লিখলাম না। তারপরে এই যে পয়েন্ট যেটা, এটা হচ্ছে সম্প্রসারিত ভাব, এটা মূল ভাব, এটা মনে করো সম্প্রসারিত ভাব। তুমি এই পয়েন্ট আকারে লিখতেও পারো
আবার নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তুমি লিখলে, লেখার পরে শেষে যে মনে করো যে কথার কথা মন্তব্য বা বক্তব্য হিসেবে এক লাইন লিখে দিলে, বা উপসংহার বা ভূমিকা, এটা লিখতেও পারো। আর যদি মনে করো যে তোমার নাম্বার এসেছে মাত্র 2.5, যেমন এই প্রশ্নটা নাম্বার ছিল 2.5, এক্ষেত্রে তোমার কোনো পয়েন্ট লেখার দরকার নেই, জাস্ট 3টা প্যারা আকারে লিখে দিবা ছোট ছোট করে, 8 থেকে 10 লাইন যথেষ্ট। ভাব সম্প্রসারণ করো, একেবারে সহজ একটা প্রশ্ন। এই যে দেখো, আমরা সবাই জানি সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতার নাম কি? 18 বছর বয়স। আমার কেন জানি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, এটা তোমরাও বুঝতে পারছো যে এই ভাব সম্প্রসারণটা এসেছে কিন্তু ওই 18 বছর বয়স ওই কবিতা থেকে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এবং দেখো একটা জিনিস খুবই মজার বিষয়, এখানে বলে দিছে যে সর্বোচ্চ 5টা বাক্যে, অর্থাৎ 5টা বাক্যের বেশি এটা হওয়া যাবে না। অর্থাৎ তুমি চেষ্টা করবা সর্বোচ্চ 5টা বাক্যের মধ্যে এটা লেখা। তাহলে কি হলো, নিজে একটু চিন্তা করে দেখো তো। তোমাকে বলে দিছে যে এটা 5 বাক্যের বেশি লেখার প্রয়োজন নেই। এখন কেউ যদি 5 বাক্য লিখতে যে এখানে মিনিমাম 10 থেকে 15টা বাক্য লেখে, তার নাম্বার কিন্তু আরো কমে যাবে, কোনোভাবেই বাড়বে না। তো আমরা যারা 18 বছর বয়স কবিতাটা পড়েছি, আমার মনে হয় আমরা কম বেশি সবাই এই ভাব সম্প্রসারণটা খুব সুন্দর করে লিখতে পারবো। তো লেখার আগে আবারও বলছি, শেষবারের মতো, কি লিখতে যাচ্ছি অবশ্যই বুঝে শুনে লিখব, এবং বুঝে শুনে লেখার সময় অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবে। মনে থাকবে? থ্যাংক ইউ। এরপরে ঢাকা ভার্সিটি ইউনিটে এই প্রশ্নটা এসেছে যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার যতটা মনে পড়ছে এটা তোমরা এসএসসি বা এইচএসসি লেভেলে এটা কিন্তু পড়ে আসছো। দেখো এতক্ষণ পর্যন্ত যে কয়টা ভাব সম্প্রসারণ আমরা দেখলাম, আমার যতটা মনে পড়ছে বাকিগুলো কিন্তু ওইভাবে এসএসসি এইচএসসিতে আমরা পড়িনি, কিন্তু এইটা আমরা পড়েছি। তো ক্লাসের শুরুতে এই জন্য বলছিলাম, যদি দেখো যে এসএসসি এইচএসসি লেভেলটা এসেছে খুবই ভালো, আমি জানি তোমরা একবার অ্যান্সার করে আসতে পারো। আর যদি দেখো যে না কমন আসেনি, টেনশন করে কিছু নাই, জাস্ট মনের মাধুরী মিশিয়ে অল্প অল্প করে লিখে দিয়ে আস। তো যাই হোক, আসলে এটা যেহেতু তোমরা পড়েছো, এটা নিয়ে আর বলার কিছু নাই, আর এটা আসলে বলার মতো বিষয় না। তোমরা এখন অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টস, ওই সেই ছোট্ট ক্লাসের মতো তোমাকে ভাব সম্প্রসারণ আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিব, বা আমার বোঝানোর প্রয়োজন আছে বলে আমি একটুও মনে করি না। জাস্ট আমার আজকে দরকার ছিল তোমাদের সামনে এই ভাব সম্প্রসারণের খুঁটিনাটি নিয়ে একটু কথা বলা। তো আমরা এই ছোট্ট সময়, এই অল্প সময় কিন্তু ভাব সম্প্রসারণ নিয়ে বিগত বছরে অ্যাডমিশন টেস্টে আসা কিছু কোশ্চেন্স কিন্তু সলভ করলাম। আমি শেষবারের মতো ভাব সম্প্রসারণের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং গুরুত্ব দিতে হবে সেটা শেষবারের মতো আরেকবার বলছি। প্রথম কথা হচ্ছে, পরীক্ষায় তুমি যদি দেখো ভাব সম্প্রসারণ এসেছে, সেটা হতে পারে তোমার জানা, হতে পারে তোমার অজানা, কিছু যায় আসে না। জানা থাকলে ভালো, অজানা থাকলে আরো ভালো, নো প্রবলেম। তো এরপরে তুমি কি করবা, জাস্ট তোমার প্রথম স্টেপ হচ্ছে তুমি লেখার আগে কি লিখতে যাচ্ছ এইটা একটা মনে মনে একটা মাইন্ড ফ্রেম দাঁড় করিয়ে ফেল, যে এরকম একটা ভাব সম্প্রসারণ এসেছে, আমি তাহলে এটা কি লিখব। তো আমি এইটুকু লিখতে চাচ্ছি। তো আমি লেখার আগে জাস্ট 2-1 মিনিট একটা চিন্তা করব, চিন্তা করার পরে ওই অনুযায়ী আস্তে আস্তে লিখব। এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো পরীক্ষায় ওই প্রশ্নের নাম্বার কত। যদি 2.5 নম্বর থাকে, জাস্ট 5 থেকে 7 লাইন বা 7 থেকে 8 লাইন। আর যদি 5 থাকে, 10 থেকে 12 লাইন, 15 লাইন, এর বেশি না। বেশি লিখতে গেলে ধরা খাবা। আর সর্বশেষ কথা হচ্ছে, ভাব সম্প্রসারণে তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট 3টা প্যারা আকারে লিখলেও হবে। আর যদি পয়েন্ট আকারে লেখো, প্রথমে মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য বা বক্তব্য বা উপসংহার। এটা তোমার ব্যাপার, তুমি পয়েন্ট দিতে পারো, নাও দিতে পারো। আর আমার ব্যক্তিগত সর্বশেষ পরামর্শ, যদি দেখো ওই ভাব সম্প্রসারণের সাথে তোমার জানা আছে এমন কোনো ইংরেজি কোটেশনস
বা বাংলা উক্তি বা ছন্দ বা কবিতা এরকম কিছু তুমি কানেক্ট করতে পারছো, সহজে পুট করতে পারছো, লেখার মধ্যে লিখতে পারছো, একটু লিখে দিয়ে আসো, সমস্যা নেই। আর যদি নিতান্তই না পারো, কিচ্ছু যায় আসে না, লেখারই দরকার নেই। তাই বলে দয়া করে উল্টাপাল্টা কিছু লিখতে যাবা না। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আমি আশা করছি যে আজকের এই ভাব সম্প্রসারণের মতো সহজ টপিকে তোমাদের, যাদের একটু অস্বস্তি ছিল যে পরীক্ষায় কি আসবে কি আসবে না, কি লিখবো কি লিখবো না, এই ধরনের যত ধরনের বিভ্রান্তি তোমাদের মধ্যে ছিল, আমার মনে হয় তার অনেকাংশেই বিষয়টা কেটে গেছে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।